ও আচ্ছা আচ্ছা না এখনো বই দেয় নাই মনে হয় আচ্ছা যদি বই দেয় বই দিয়েছে কোন স্কুলে কিন্ডারগার্টেন না দক্ষিণ হামিশা কিন্ডারগার্টেনে 6-7 এর বই দিয়েছে ও এখনো আমাদের স্কুলে বই আসে নাই বই আসলে অবশ্যই আপনারা খবর নেবেন আমি ফোন করবো আপনাদের রসিদ বই আমার কাছে আছে না রসিদ বইয়ের ফোন নাম্বার আছে মনে হয় আমি ফোন করবো ধরেন 1 সপ্তাহ 10 দিনের মধ্যে যোগাযোগ করেন 1 সপ্তাহের মধ্যে আচ্ছা ঠিক আছে আমি ক্লাসে ছিলাম তো সেজন্য ফোন রিসিভ করতে পারিনি নয়টা থেকে আমার ক্লাস অনলাইন ক্লাস চলছে হ্যাঁ 6 এর বাংলা পড়াটা ভাষা সম্পর্কে পড়া ভাষা এখন তো আমাদের আসলে বই নেই পাঠ্য বই সেজন্য আমরা এখন বাংলা ইংরেজিগুলি আপাতত গ্রামারগুলি পড়াচ্ছি আর কি যেমন আমি গত ক্লাসে সন্ধি পড়িয়েছিলাম শিক্ষার্থীরা ক্লাস 7 এর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো হ্যাঁ কেমন আছো সবাই অনলাইন ক্লাস হ্যাঁ আশা করি সবাই ভালো আছো গত তোমাদের ইংরেজি ক্লাসে আমি তোমাদেরকে টেন্স সম্পর্কে পড়িয়েছিলাম আজকেও তোমাদের ইংরেজি ক্লাস নিয়ে এসেছি আশা করি তোমরা সবাই ইংরেজি ক্লাস সম্পর্কে অবগত আছো এবং প্রস্তুত রয়েছে তো আজকে তোমাদের ইংরেজি ক্লাসে যে টেন্স চ্যাপ্টারটা আমি পড়িয়েছিলাম শুরু করেছিলাম তার বাকি অংশটুকু আজকে আমি পড়াবো তাহলে তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত থাকো তাহলে দেখো শিক্ষার্থীরা আজকে তোমাদের টপিক হবে টেন্স তাহলে আজকে যে টেন্সের আলোচনায় যাচ্ছি আমরা সেই আলোচনার শেষে তোমরা যা জানতে পারবে তা আমি বোর্ডে স্পষ্টভাবে লিখে দিচ্ছি এবং outcomes of learning যে শিক্ষণফল লার্নিং শিক্ষণফল আজকের ক্লাস শেষে তোমরা যা শিখতে পারবে সেটা হলো students will be able to classify tense students will be able to classify different kinds of tense different kinds of tense number 2 আজকের ছাত্রছাত্রীরা যে আমরা যে পাঠটা নিয়ে আসছি সেই পাঠ শেষে তারা বিভিন্ন ধরনের টেন্সটাকে তারা শ্রেণী বিভাগে শ্রেণীকরণ করতে জানবে বা এক একটা টেন্স যে বিভিন্ন প্রকারের হতে পারে সেটা তারা জানতে পারবে এবং they will also be able to তারা আরো জানতে পারবে to learn how to make a কাল হাড়ি যা বেশি করে দিল স্টাইল এখন কমে দিতে পারলে
how to make a structural tense, how to make a structural structural গঠনগত বাক্য তারা কিভাবে তৈরি করবে সেটা তারা জানতে পারবে। তাহলে শিক্ষার্থীরা, আমি এখানে আজকের শিক্ষক লিখেছি বিভিন্ন ধরনের টেন্সটাকে ক্লাসিফাই করতে পারবে, বিভক্ত করতে পারবে, প্রকারভেদটা জানতে পারবে। লার্ন হাউ টু মেক এ স্ট্রাকচারাল সেন্টেন্স, কিভাবে একটি গঠনগত বাক্য তৈরি করতে হবে সেটা তোমরা আজকে শিখতে পারবে। তাহলে চলুন আমরা শুরু করি। যে গত ক্লাসে আমরা পড়েছিলাম যে এই সংজ্ঞা, যে টেন্স কাকে বলে, তারপর আমরা আরো পড়েছি টেন্স কত প্রকার ও কি কি। আজকে আমরা টেন্সের যে প্রকারভেদগুলো আমরা আলোচনা করেছিলাম, সেই প্রকারভেদগুলোর আবারও যে প্রকারভেদ রয়েছে সেই বিষয় নিয়ে আলোচনা করব এবং তাদের বিভিন্ন স্ট্রাকচারগুলো আমরা জানব। আমরা অতীতের গত ক্লাসটাতে শিখেছিলাম যে টেন্স তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স এবং ফিউচার টেন্স। আমরা আরো শিখেছিলাম যে প্রেজেন্ট টেন্স বলতে আমরা বুঝি যেটা বর্তমানে হয় বা হচ্ছে। ফার্স্ট টেন্স বলতে আমরা বুঝি ভার্বের যে কাজটি অতীতে হয়েছিল বা সংঘটিত হয়েছিল এবং যার ফলাফল এখন আর বিদ্যমান নেই। আর ফিউচার টেন্স বলতে আমরা বুঝি ভার্বের যেই কাজটা এখনো হয়নি তবে ভবিষ্যতে হবে, এখনো সংগঠিত হয়নি ভবিষ্যতে সংগঠিত হবে, এমন বুঝালে তাকে ফিউচার টেন্স বলে। গত ক্লাসে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা এক্সাম্পল দিয়েছিলাম যে আই লাভ কান্ট্রি, আমি আমার দেশ, অথবা উই লাভ আওয়ার কান্ট্রি, আমরা আমাদের ফার্স্ট টেন্সের একটা এক্সাম্পল দিয়েছিলাম, সেটা হচ্ছে ইয়েস্টারডে, আমি গতকাল গিয়েছিলাম। ফিউচার টেন্সের আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম, সেটা হচ্ছে উই শ্যাল স্টার্ট আওয়ার লেসন টুমরো, আগামীকাল আমরা আমাদের পাঠ শুরু করব। এইভাবে আমরা প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স সংজ্ঞায়িতকরণ উদাহরণ শিখেছিলাম। তো শিক্ষার্থীরা আমরা বিভিন্ন টেন্সের প্রকারভেদ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তাহলে গত ক্লাসে আমরা দেখেছিলাম রাহাতুল ইসলাম, তারপরে রাহাতুল ইসলাম তো আসছো না? শাওন, শুনতে পাচ্ছ? জি স্যার, জি স্যার। থ্যাংক ইউ। এমডি সাজ্জাদ ইসলাম, তুমি ভিডিওটা অন করলে খুব ভালো হয়। প্রণয় বর্মা, তোমাকে বলছি, শুনতে পাচ্ছ? তোমার ভিডিওটা অন করে দাও যাতে স্যারের সাথে দেখা হয় এবং প্রশ্ন রাখতে পারো। স্যার কল ভিডিও দেখা দিলে, ভিডিও দেখা দিলে। হৃদয় ফরাজি, তুমি অন করে রাখো। ফাতেমা জিন্নাত, ফাতেমা, জি স্যার। হ্যাঁ, ভিডিও অন করে রাখো। তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করবে, ঠিক আছে? দেখা যায় মতো ভিডিওটা অন করলে আমার সুবিধা হয়, তোমাদের সাথে কথা বলতে পারছি, তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারছো ইত্যাদি। তো দেখো, আমরা আজকে দেখবো যে বিভিন্ন টেন্সের প্রকারভেদ, যে ক্লাসিফাই ডিফারেন্ট টাইপস অফ টেন্স, যে বিভিন্ন টেন্সের শ্রেণী করণটা আজকে আমরা শিখবো। যেমন ক্লাসিফিকেশন অফ টেন্স নাম্বার 1, যে সবাই ফ্রি দিয়েছে। হ্যাঁ ভাই, প্রেজেন্ট টেন্সের মধ্যে আমরা 4টি প্রকারভেদ পাই। সেটা হচ্ছে কি? প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট ইনডেফিনিট, ল্যাপটপ, এইটাও ল্যাপটপ, এইটাও ল্যাপটপ। তারপর প্রেজেন্ট পারফেক্ট,
7 বাচ্চার নামটা কি? আর হচ্ছে present রান ছুটি করে ছুটি শিক্ষার্থীরা তোমরা আমি একটা শার্ট লিখেছি, নিশ্চয়ই শার্টে তোমরা দেখতে পাচ্ছ যে প্রেজেন্ট টেন্সটাকে আমরা 4টা শ্রেণীতে বিভক্ত করেছি। একটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আরেকটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আরেকটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আরেকটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তোমরা কি ক্লাস 6 এ টেন্সের এই প্রকারভেদ শিখেছিলা? জি স্যার। হ্যাঁ, অবশ্যই শিখেছো, হয়তো তোমাদের মনে পড়তেছে বা পড়তেছে না এমন আর কি। তবে এটা ক্লাস 6 এ তোমাদের অবশ্যই শেখার কথা। ক্লাস 7 এর শুরুর দিকের ক্লাসগুলোতে আমরা আবারও রিভিউ করতেছি, তোমরা একটু মনোযোগ সহকারে বিষয়গুলো খেয়াল করো। তো আমরা দেখতে পাচ্ছি যে প্রেজেন্ট টেন্স কয় প্রকার? 4 প্রকার। There are 4 kinds of present tense. There are 4 kinds of present tense. Present tense 4 প্রকার। What are they? ওগুলো কি কি? They are প্রেজেন্ট হ্যাঁ, they are ওগুলো হচ্ছে present indefinite tense, present continuous tense, present perfect tense এবং present perfect continuous tense। তাহলে এগুলোর বাংলা অর্থ জানা দরকার আছে কিনা? এগুলোর বাংলা অর্থ জানা দরকার আছে কিনা? অবশ্যই আমরা মাতৃভাষা আমাদের বাংলা, বাংলার মাধ্যমে আমরা ইংরেজি ভাষাটাকে আয়ত্ত করতে হয়। তো প্রত্যেকটা বিষয়ের পয়েন্টের বাংলা অর্থটা জেনে রাখা আমাদের ভালো। যেমন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বাংলা অর্থ সাধারণ বর্তমান কাল। হচ্ছে কি? সাধারণ বর্তমান কাল। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলা অর্থ হচ্ছে বর্তমান বর্তমান। বর্তমান আর পারফেক্টের বাংলা অর্থ হচ্ছে পুরা গঠিত বর্তমান। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলা হচ্ছে পুরা গঠিত ঘটমান। পুরা গঠিত ঘটমান বর্তমান। এখানে একটা কাল শব্দটা অ্যাড করে দিতে পারো প্রত্যেকটার সাথে। দেখো শিক্ষার্থীরা, আমি প্রত্যেকটা টেন্সের বাংলা অর্থ লিখে দিয়েছি। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বাংলা অর্থ হচ্ছে সাধারণ বর্তমান কাল। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সেটার বাংলা অর্থ হচ্ছে পুরা গঠমান বর্তমান কাল। গঠমান বর্তমান কাল। প্রেজেন্ট পারফেক্ট টেন্স যার বাংলা অর্থ হচ্ছে পুরা গঠিত বর্তমান কাল। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যার অর্থ হচ্ছে পুরা গঠিত গঠমান বর্তমান কাল। এবার দেখো যে সাধারণ বর্তমান কাল আমরা কোনগুলোকে বলবো? বর্তমানে যেই কাজগুলো সাধারণভাবে সংগঠিত হয় বা স্বাভাবিক নিয়মে হয়ে থাকে সেগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। বর্তমান কালে যেই কাজগুলো সাধারণভাবে বা স্বাভাবিক নিয়মে হয়ে থাকে সেগুলোকে বলা হয় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। যেমন আমরা প্রতিদিন স্কুলে যাই, আমরা পড়াশোনা করি, আমরা বাবা মাকে সম্মান করি, শ্রদ্ধা করি, আমরা ভক্তি করি, আমরা রোজ নামাজ পড়ি বা প্রার্থনা করি, যেমন আমরা একসাথে খেলি। এই যে বর্তমানকালে স্বাভাবিক যে কাজ সেগুলো হচ্ছে প্রেজেন্ট কি ইনডেফিনিট টেন্স। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কোনগুলো? যেগুলো বর্তমানকালে সংগঠিত হচ্ছে। যেমন আমি তোমাদেরকে পড়াচ্ছি, যেমন তোমরা পড়া শিখতেছ, যেমন আমি একটি কবিতা আবৃত্তি করতেছি, যেমন তোমরা একটি কবিতা আবৃত্তি করতেছ, যেমন তারা স্কুলে যাচ্ছে, আমরা স্কুলে যাচ্ছি। এই ধরনের ক্রিয়াপদ বুঝালে
মানে যেই কাজগুলো দ্বারা বর্তমানকালে কোনো কাজ সংগঠিত হওয়া বোঝায়, যেই কাজগুলো দ্বারা বর্তমানে কোনো কাজ সংগঠিত হচ্ছে এমন বোঝায়, সেগুলোকে বলে যে কি? সেগুলোকে বলে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা শিক্ষার্থীরা, তোমাদেরকে এই সারটা নিশ্চয় তোমরা লিখেছো, এটা আমি মুছে দিয়ে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স নিয়ে আলোচনা করি। তাহলে দেখো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কথা ছিল বর্তমান কালে পরে কোনো কাজ নিয়মে কোনো হয় হওয়া বুঝালে, হ্যাঁ, বর্তমান কালে কোনো কাজ স্বাভাবিক নিয়ম মানে যেমন আমরা প্রতিদিন স্কুলে যাই, আমরা ভাত খাই, আমরা নামাজ পড়ি, আমরা স্কুলে যাই, আমরা খেলতে যাই, এই ধরনের স্বাভাবিকভাবে যে আমাদের কার্যক্রমগুলো, সেগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। অথবা তোমার চিরন্ত সত্য বা অভ্যাসগত সত্য বোঝালে সেগুলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। যেমন সূর্য পূর্ব দিকে উদিত হয়, পৃথিবী গোলাকার, তারপর পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, এই যে চিরন্ত সত্য, এগুলো একটা কি হয়? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের উদাহরণ হয়। এছাড়া কোনো প্রবাদ বাক্য, যেমন সততা সর্বোৎকৃষ্ট পন্থা, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এই ধরনের কোনো প্রবাদ বাক্যগুলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের উদাহরণ হয়ে থাকে। অর্থাৎ আমরা স্বাভাবিক নিয়মে যে কাজগুলো করি সেগুলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এছাড়া যেই কাজগুলো চিরন্ত সত্য সেগুলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। যেগুলো আমাদের অভ্যাসগত বিষয়, যেমন আমরা রোজ সকালে ঘুম থেকে উঠি, এটা একটা আমাদের অভ্যাস, এটাও একটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। যেমন আমাদের আরেকটা অভ্যাস, আমরা দৈনিক দুপুরে খাবার খাই, আমরা দৈনিক দুপুরে এবং রাত্রে খাবার খাই, এগুলো আমাদের অভ্যাসগত বিষয়, এগুলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের এক্সাম্পলটা এভাবে লিখব, সংজ্ঞাটা সম্পন্ন হওয়া বোঝালে অভ্যাসগত বিষয় চিরন্ত সত্য অভ্যাসগত বিষয়, হ্যাঁ, প্রকাশ করলে বা প্রকাশিত হলে, প্রকাশ পেলে বর্তমানকালে কোন কাজ স্বাভাবিক নিয়ম মানে, যেমন তোমরা পড়াশোনা করো, এটা স্বাভাবিকতা যে তোমরা কি ছেলে পড়াশোনা করে, স্বাভাবিক কার্যক্রম। যে বাবা মা ছেলে মেয়েদের জন্য কাজ করেন, চাকরি করেন, তার একটা স্বাভাবিক কাজ। মা আমাদের জন্য খাবার দাবার রান্না করেন, এটা একটা স্বাভাবিক কাজ।
এই ধরনের স্বাভাবিক কাজগুলোকে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট করব। আবার কোনো কোনো ক্ষেত্রে চিরন্ত সত্য হয়, যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, চিরন্ত সত্য। কোনো কোনো সময় প্রবাদ বাক্য দেখা যায়, যেমন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততা সর্বোৎকৃষ্ট পন্থা। সেগুলোকে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অন্তর্ভুক্ত করব। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সংজ্ঞাটা আমরা এভাবে লিখব যে বর্তমান কালে কোনো কাজ স্বাভাবিক নিয়মে সম্পন্ন হওয়া বোঝালে এবং কোনো চিরন্ত সত্য ও অভ্যাসগত বিষয় তাকে প্রেজেন্ট ইনডেফিনিট বলে। যেমন আমরা পড়াশোনা করি বা পড়ালেখা করি। যেমন স্টাডি, আমরা পড়াশোনা করি, উই স্টাডি। বাবা করেন, class, job, at office। যেমন does job for father, Yes. father give service দিতে পারো অথবা serves, father serves at office। হ্যাঁ, ফাদার বাবা অফিসে চাকরি করেন, ডাস জব অথবা সার্ভস, যে কোনো একটা ভার্ব বসাতে পারো। যে এই ধরনের সেন্টেন্স গুলোকে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলবো। যেমন আমরা প্রতিদিন স্কুলে যাই, এখন করোনার কারণে যাওয়া হচ্ছে না। আমরা প্রতিদিন, মানে এটা আমাদের নিত্য নৈমিত্তিক কাজের মধ্যে পড়ে। যে কাজগুলো আমাদের নিত্য নৈমিত্তিক বা সর্বদা বা নিয়মিত হয়, এগুলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। Yes. বিদ্যালয়ে যায়, we go to school, we go to school every day। হ্যাঁ, আমরা প্রতিদিন স্কুলে যাই, এগুলো এক একটা প্রেজেন্ট নাম্বার 3, এগুলো এক একটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের উদাহরণ। আবারও বলি, আমরা পড়ালেখা করি, we study, এটা একটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, কারণ এটা আমাদের একটা স্বাভাবিক কাজ, আমাদের নিত্য নৈমিত্তিক কাজ। পড়ালেখা করি Foreign. স্বাভাবিক বা Father does job of এক্সাম্পল হয়। our foreign বিদ্যালয় যাই, we go to school every day. ফাদার ডাজ জব, বাবা চাকরি করেন অফিসে। বিদ্যালয়ে আমরা প্রতিদিন বিদ্যালয়ে যাই, আমরা প্রতিদিন বিদ্যালয়ে যাই, উই গো টু স্কুল এভরি ডে, আমরা প্রতিদিন বিদ্যালয়ে যাই। এটা আমাদের প্রতিদিন কাজ বা নিত্য নৈমিত্তিক একটা অভ্যাসগত বা নিয়ম মাফিক একটা কাজ। এই ধরনের নিয়ম মাফিক নিত্য নৈমিত্তিক অভ্যাসগত কার্যক্রমকে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হিসেবে চিহ্নিত করব। তবে এবার আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের প্রণালীটা একটু শিখব। স্ট্রাকচারটা কিভাবে লিখতে হয়। না আমি ওটাই চেঞ্জ করছি ক্লিয়ার না মারি না এই নাম মুন মারি সারে গঠনটা তোমরা একটু লিখো। গঠন হচ্ছে সাবজেক্ট, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, না ও টিচার না তো লাগি ফর্ম, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, অবজেক্ট অথবা এক্সটেনশন। অবজেক্ট অথবা এক্সটেনশন, এর গঠন হচ্ছে সর্বপ্রথম সাবজেক্ট বসাতে হবে, এরপরে
এরপরে অবজেক্ট বা এক্সটেনশন বসাতে হবে। সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট বা এক্সটেনশন, এটা হচ্ছে গঠন প্রণালী। লেখে নয় যেটা লিখি হুনি দিছি যেমন কিছু লেখে কয়েকদিন লিখবো কি Dance coloring করে সাদা coloring যদি honestly the best করে সেটা আছে না সব জায়গায় লিখে কি করে যদি কোরআন রাশিয়ালে উঠতে গিয়ে পড়ি এখন মোবাইলে এটাকে যখন আমরা গঠন প্রণালী দিয়ে সাজাবো, আমাদের সাবজেক্ট হচ্ছে আমি, আমার মূল ভার্ব হচ্ছে পড়ি, ঠিক আছে? এবং আমার অবজেক্ট হচ্ছে কোরআন আর আমার এক্সটেনশন হচ্ছে তাহলে দেখো এটা হচ্ছে আমার সাবজেক্ট, এটা হচ্ছে আমার ভার্ব, আর এটা হচ্ছে অবজেক্ট, আর এটা হচ্ছে এক্সটেনশন। Moving is a আমাদেরকে একটা বিষয় ক্লিয়ার করে বুঝিয়ে বলি, moving power in the concept. একটা কাজ যিনি, The power show. কথা বলিও না প্লিজ, একটা সেন্টেন্সের মধ্যে যার দ্বারা অথবা যিনি কার্যটি সম্পাদন করেন তাকে বলা হয় যে সাবজেক্ট। যেমন এখানে কোরআন পড়া একটা কাজ, কোরআন পড়া একটা কাজ, কিন্তু এই কাজটা কে বা কার দ্বারা সম্পাদিত হয়? এটা আমি দ্বারা, আমার দ্বারা কোরআন পড়ার এই কাজটা সম্পাদিত হয়। সেজন্য এখানে কর্তা বা সাবজেক্ট হচ্ছে আমি। সবসময় একটা সেন্টেন্সটা কোনো না কোনো ব্যক্তি বা কারো দ্বারা সম্পাদিত হয়। একটা ক্রিয়া তো কর্তা ছাড়া সম্পাদিত হয় না, ক্রিয়া অবশ্যই একটা কর্তা। যে কোরআন একটা ক্রিয়া, এটা কে বা কার দ্বারা সম্পাদিত হয় বলো তো? আমি কোরআন পড়ি, তাহলে আমার দ্বারা কাজটি সম্পাদিত হয়, কারণে সাবজেক্ট হচ্ছে আমি। তাহলে সাবজেক্ট কাকে বলে? ভার্বের অর্থাৎ সেন্টেন্সের ক্রিয়াটি, বাক্যের ক্রিয়াপদটি যার দ্বারা সম্পাদিত অথবা যিনি সেন্টেন্সের ক্রিয়া সম্পাদন করেন, ক্রিয়াপদটি কাজটি যার দ্বারা সম্পাদিত হয় অথবা সেন্টেন্সের কাজটি যিনি সম্পাদন করেন তিনিই হলেন সাবজেক্ট। তাহলে এখানে আমি সাবজেক্ট আর পড়াটা হচ্ছে ভার্ব। আমার কাজটা কি? পড়া। সাবজেক্ট হচ্ছে আমি, ভার্ব হচ্ছে পড়ি। এবার পড়ি ভার্বটাকে যখন তুমি কি বা কাকে দ্বারা প্রশ্ন করবা তখন একটা উত্তর বেরিয়ে আসবে, সেই উত্তরটাকে বলা হয় অবজেক্ট। এবার দেখো প্রশ্ন আমি রাখতেছি, যেমন আমি পড়ি, তাহলে আমি কি পড়ি বলো তোমরা? কি পড়ি প্রশ্ন করলাম, উত্তর কি হবে? শুনতে পাচ্ছ না? আমি পড়ি, তাহলে যদি প্রশ্ন করা হয় আমি কি পড়ি, উত্তর কি হবে বলো তো? আমি প্রতিদিন কোরআন পড়ি। এবার তোমাদেরকে আবার প্রশ্ন রাখতেছি, আমি পড়ি, আমি কি করি? পড়ি। তাহলে কি পড়ি প্রশ্ন যদি করি যে আমি কি পড়ি, এই সেন্টেন্সটা থেকে তোমরা উত্তর বলতে পারো? আমি প্রতিদিন কোরআন পড়ি, এই সেন্টেন্সের মধ্যে উত্তরটা রয়ে গেছে, সেন্টেন্সের মধ্যে উত্তরটা দেখা যাচ্ছে। যদি প্রশ্ন করি আমি কি পড়ি, উত্তর বলতে পারবা? তোমরা নিশ্চয়ই বুঝতেছো না, আমার কথা হয়তো বুঝতেছো না, অথবা লেখা তোমাদের ক্লিয়ার দেখা যাচ্ছে না, দুইটার যে কোনো একটা সমস্যায় আছো। কিন্তু তোমরা বোবার মতো বসে থাকলে তো চলবে না, তোমাদের কোনো সমস্যা থাকলে আমাদেরকে জানাতে হবে। তো শিক্ষার্থীরা তোমরা দেখো, আমি পড়ি যদি প্রশ্ন করি কি কোরআন পড়ি, তাহলে কি বা কাকে দ্বারা যদি প্রশ্ন করা হয় যে উত্তর পাওয়া যায় সেটাকে বলা হয় অবজেক্ট। তাহলে কোরআন হচ্ছে অবজেক্ট। তারপর কখন পড়ি, কেন পড়ি, কোথায় পড়ি, কিভাবে পড়ি, এই ধরনের যে প্রশ্ন এর যে জবাবগুলো আমাদের কাছে তৈরি হয় সেগুলো হচ্ছে এক্সটেনশন, যেমন প্রতিদিন এক্সটেনশন অর্থাৎ বাক্যের বাড়তি অংশ বা বর্ধিত অংশ। তো আমাদের একটা সেন্টেন্স তৈরি করার সময় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স সর্বপ্রথম বলবে সাবজেক্ট, যেমন আই, তারপর বলবে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম যেমন রিড, তারপর বলবে কি অবজেক্ট
যেমন কোরআন, কোরআনের আগে দা বসে, যেমন আই রিড দা কোরআন। এবার কখন পড়ি? এভরিডে, প্রতিদিন। এভরি I আই রিড দা কোরআন এভরিডে, আমি every day. কোরআন পড়ি। আরেকটা एग्जांपल দিই, I play cricket every day. No? মনোযোগ দিয়ে আমরা মনোযোগ দিয়ে পড়ালেখা করি On the side, I do the public. করি। তাহলে এখানে subject হচ্ছে আমরা, verb হচ্ছে পড়াশোনা করা। এখানে অবজেক্ট নেই। যদি প্রশ্ন করা হয় আমরা পড়াশোনা করি, আমরা পড়াশোনা কি করি, তখন উত্তর নাই। আমরা পড়াশোনা কাকে করি, উত্তর নাই। তাহলে এখানে যেহেতু উত্তর নাই, সেটা হচ্ছে এক্সটেনশন। এখানে অবজেক্ট নাই, এটা এক্সটেনশন। তাহলে এটার আনসার হবে উই স্টাডি, উই স্টাডি অ্যাটেনটিভলি। এখানে এটা হবে উই, ভার্ব হবে Study. আর মনোযোগ দিয়ে হচ্ছে অ্যাটেনটিভলি। ঠিক আছে শিক্ষার্থীরা, আজকে তোমাদেরকে আমি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের গঠন প্রণালীটা পড়ালাম এবং তার বিভিন্ন স্ট্রাকচার অনুযায়ী যে সেন্টেন্সগুলো সেটা পড়িয়েছি। আগামী ক্লাসে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এগুলোর গঠন প্রণালী এবং উদাহরণ নিয়ে আলোচনা করব। তোমাদের আজকের বাড়ির কাজ থাকবে যে প্রেজেন্ট টেন্স কত প্রকার ও কি কি, তোমাদের এইচডব্লিউ টা লিখে রাখতে পারো যে প্রেজেন্ট টেন্স কত প্রকার ও কি কি। Time. Remaining. 8 minutes. 8 minutes क्या में? নাম শিখবে প্রেজেন্ট টেন্সের প্রকারভেদ, প্রকারভেদ। তারপর প্রেজেন্ট ইনডেফিনিটের সংজ্ঞা, প্রেজেন্ট Private. এর সংজ্ঞা ও উদাহরণ সহ গঠন। প্রেজেন্ট ইনডেফিনিটের সংজ্ঞা ও উদাহরণ সহ গঠন প্রণালীটা শিখবে, যে কিভাবে গঠন করতে হয় সেটা শিখবে। ঠিক আছে শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থাকো। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। তোমাদের এইচডব্লিউটা একটু দেখে নাও ভালো করে। প্রেজেন্ট টেন্সের প্রকারভেদ, প্রেজেন্ট টেন্স 4 প্রকার, ওটা শিখবা। আর প্রেজেন্ট টেন্সের সংজ্ঞা, যে প্রেজেন্ট টেন্স কাকে বলে, এবং উদাহরণ সহ এটার যে গঠন প্রণালী, যে সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট বা এক্সটেনশন, এটা হচ্ছে গঠন প্রণালী। সেগুলো তোমরা শিখবে। ঠিক আছে, ভালো থাকো, সবাই সুস্থ থাকো। আমাদের সাথে আবারও দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।